সেদিন কনকনে শীতের সন্ধ্যা। আগের দিন খুব এক পশলা বৃষ্টিপাত হওয়ায় শীতটা যেন ছুঁচের মতো গায়ে বিঁধিতেছিল। আকাশে পূর্ণচন্দ্র, চারিদিকে জ্যোৎস্নায় যেন ভাসিয়া যাইতেছে। হঠাৎ ইন্দ্র আসিয়া হাজির, কহিল, থিয়েটার হবে, যাবি? থিয়েটারের নামে একেবারেই লাফাইয়া উঠিলাম। ইন্দ্র কহিল, তবে কাপড় পরে শিগগির আমাদের বাড়ি আয়। 5 মিনিটের মধ্যে একখানা র্যাপার টানিয়া লইয়া ছুটিয়া বাহির হইলাম। সেখানে যাইতে হইলে ট্রেনে যাইতে হয়। ভাবিলাম উহাদের বাড়ির গাড়ি করিয়া স্টেশনে যাইতে হইবে, তাই তাড়াতাড়ি। ইন্দ্র কহিল, তা নয়, আমরা ডিঙিতে যাব। আমি নিরুৎসাহ হইয়া পড়িলাম, কারণ গঙ্গায় উজান ঠেলিয়া যাইতে হইলে বহু বিলম্ব হওয়াই সম্ভব। হয়তোবা সময় উপস্থিত হইতে পারা যাইবে না। ইন্দ্র কহিল, ভয় নেই, জোর হাওয়া আছে, দেরিও হবে না। আমার নতুন দা কলকাতা থেকে এসেছেন, তিনি গঙ্গা দিয়ে যেতে চান। যাক, দাঁড় বাঁধিয়া পাল খাটাইয়া ঠিক হইয়া বসিয়াছি। অনেক বিলম্বে ইন্দ্রর নতুনদা আসিয়া ঘাটে পৌঁছিলেন। চাঁদের আলোকে তাহাকে দেখিয়া ভয় পাইয়া গেলাম। কলকাতার বাবু, অর্থাৎ ভয়ঙ্কর বাবু। সিল্কের মোজা, চকচকে পাম শু, আগাগোড়া ওভারকোটে মোড়া, গলায় গলাবন্ধ, হাতে দস্তানা, মাথায় টুপি। পশ্চিমের শীতের বিরুদ্ধে তাহার সতর্কতার অন্ত নাই। আমাদের স্বাদের ডিঙিটাকে তিনি অত্যন্ত যাচ্ছে তাই বলিয়া কঠোর মত প্রকাশ করিয়া ইন্দ্রর কাঁধে ভর দিয়া আমার হাত ধরিয়া অনেক কষ্টে, অনেক সাবধানে নৌকার মাঝখানে জাঁকিয়া বসিলেন। তোর নাম কি রে? ভয়ে ভয়ে বলিলাম, শ্রীকান্ত। তিনি দাঁত খেঁচাইয়া বলিলেন, আবার শ্রীকান্ত? শুধু কান্ত? নে তামাক সাজ। ইন্দ্র, হুকোকলকে রাখলি কোথায়? ছোড়াটাকে দে, তামাক সাজু। ওরে বাবা, মানুষ চাকরকেও তো এমন বিকট ভঙ্গি করিয়া আদেশ করে না। ইন্দ্র অপ্রতিভ হইয়া কহিল, শ্রীকান্ত, তুই এসে একটু হাল ধর, আমি তামাক সাজছি। আমি তাহার জবাব না দিয়া তামাক সাজিতে লাগিয়া গেলাম। কারণ তিনি ইন্দ্রর মাস্তুত ভাই, কলকাতার অধিবাসী এবং সম্প্রতি এলে পাশ করিয়াছেন। কিন্তু মনটা আমার বিগড়াইয়া গেল। তামাক সাজিয়া হুঁকা হাতে দিতে তিনি প্রসন্ন মুখে টানিতে টানিতে প্রশ্ন করিলেন, তুই থাকিস কোথায় রে কান্ত? তোর গায়ে ওটা কালো পানা কি রে? র্যাপার? আহা, র্যাপারের কি শ্রী! তেলের গন্ধে ভূত পালায়। ফুটছে, পেতে দে দেখি, বসি। আমি দিচ্ছি নতুন দা, আমার শীত করছে না, এই নাও। বলিয়া ইন্দ্র নিজের গায়ের আলোয়ানটা তাড়াতাড়ি ছুঁড়িয়া ফেলিয়া দিল। তিনি সেটা জড়ো করিয়া লইয়া বেশ করিয়া বসিয়া সুখে তামাক টানিতে লাগিলেন। শীতের গঙ্গা অধিক প্রশস্ত নয়। 8 ঘণ্টার মধ্যেই ডিঙি ওপারে গিয়া ভিড়িল, কিন্তু সঙ্গে সঙ্গেই বাতাস পড়িয়া গেল। ইন্দ্র ব্যাকুল হইয়া কহিল, নতুন দা, এ যে ভারী মুশকিল হলো, হাওয়া পড়ে গেল, আর তো পাল চলবে না। নতুনদা জবাব দিলেন, এই ছোড়াটাকে দে না, দাঁড় টানু। কলিকাতাবাসী নতুনদার অভিজ্ঞতায় ইন্দ্র ঈষৎ ম্লান হাসিয়া কহিল, দাঁড়? কারুর সাধ্যি নেই নতুন দা, এই রেত ঠেলে ওজন বয়ে যায়, আমাদের ফিরতে হবে। প্রস্তাব শুনিয়া নতুনদা এক মুহূর্তেই একেবারে অগ্নিশর্মা হইয়া উঠিলেন। তবে আনলি কেন হতভাগা? যেমন করে হোক তোকে পৌঁছে দিতেই হবে। আমায় থিয়েটারে হারমোনিয়াম বাজাতেই হবে, তারা বিশেষ করে ধরেছে। ইন্দ্র কহিল, তাদের বাজাবার লোক আছে নতুন দা, তুমি না গেলেও আটকাবে না। না, আটকাবে না। এই মেরোর দেশের ছেলেরা বাজাবে হারমোনিয়াম। চল, যেমন করে পারিস নিয়ে চল। বলিয়া তিনি যেরূপ মুখভঙ্গি করিলেন তাহাতে আমার গা জ্বলিয়া গেল। ইহার বাজনা পরে শুনিয়াছিলাম, কিন্তু সে কথার আর প্রয়োজন নাই। ইন্দ্রর অবস্থা সংকট অনুভব করিয়া আমি আস্তে আস্তে কহিলাম, ইন্দ্র, গুণ টেনে নিয়ে গেলে হয় না? কথাটা শেষ হইতে না হইতেই আমি চমকাইয়া উঠিলাম।
তিনি এমনি দাঁত মুখ ভ্যাংচাইয়া উঠিলেন যে সে মুখখানি আমি আজও মনে করিতে পারি। বলিলেন, তবে যাও না, টানো গে না হে, জানোয়ারের মতো বসে থাকা হচ্ছে কেন? তারপরে একবার ইন্দ্র একবার আমি গুণ টানিয়া অগ্রসর হইতে লাগিলাম, কখনো বা উঁচু পাড়ের ওপর দিয়া, কখনো বা নিচে নামিয়া, এবং সময়ে সময়ে সেই বরফের মতন ঠান্ডা জলের ধার ঘেঁষিয়া অত্যন্ত কষ্ট করিয়া চলিতে হইল। আবার তারই মাঝে মাঝে বাবুর তামাক সাজার জন্য নৌকা থামাইতে হইল। অথচ বাবুটি ঠায় বসিয়া রইলেন, এতটুকু সাহায্য করিলেন না। ইন্দ্র একবার তাহাকে হাল ধরিতে বলায় জবাব দিলেন, তিনি দস্তানা খুলে এই ঠান্ডায় নিমোনিয়া করিতে পারিবেন না। ইন্দ্র বলিতে গেল, না খুলে? হ্যাঁ, দামি দস্তানাটা মাটি করে ফেলি আর কি। নে, যা করছিস কর। বস্তুত আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি। তারই একটা অপদার্থ খেয়াল চরিতার্থ করিবার জন্য আমাদের এত ক্লেশ। সমস্ত চোখে দেখিয়াও তিনি এতটুকু বিচলিত হইলেন না। অথচ আমরা বয়সে তাহার অপেক্ষা কতই বা ছোট ছিলাম। পাছে এতটুকু ঠান্ডা লাগিয়া তাহার অসুখ করে, পাছে এক ফোঁটা জল লাগিয়া দামি ওভারকোট খারাপ হইয়া যায়, পাছে নড়িলে চড়িলে কোনরূপ ব্যাঘাত হয়, এই ভয়েই আড়ষ্ট হইয়া বসিয়া রইলেন এবং অবিশ্রাম চেঁচামেচি করিয়া হুকুম করিতে লাগিলেন। আরও বিপদ, গঙ্গার রুচিকর হাওয়ায় বাবুর ক্ষুধার উদ্রেক হইল এবং দেখিতে দেখিতে সে ক্ষুধা অবিশ্রান্ত বকুনির চোটে একেবারে ভীষণ হইয়া উঠিল। এদিকে চলিতে চলিতে রাত্রিও প্রায় 10টা হইয়া গেছে। থিয়েটারে পৌঁছিতে রাত্রি 2টো বাজিয়া যাইবে শুনিয়া বাবু প্রায় ক্ষিপ্ত হইয়া উঠিলেন। রাত্রি যখন 11টা, তখন কলকাতার বাবু কাবু হইয়া বলিলেন, হ্যাঁ রে ইন্দ্র, এদিকে খোট্টা মোট্টাদের বস্তি টস্তি নেই? মুড়ি টুড়ি পাওয়া যায় না? ইন্দ্র কহিল, সামনেই একটা বেশ বড় বস্তি নতুন দা, সব জিনিস পাওয়া যায়। তবে লাগা লাগা, ওরে ছোড়া, ওই টান না একটু জোরে। ভাত খাস নে? ইন্দ্র, বল না তোর ওটাকে একটু জোর করে টেনে নিয়ে চলুক। ইন্দ্র কিংবা আমি কেহই জবাব দিলাম না। যেমন চলিতেছিলাম তেমনি ভাবেই অনতিকাল পরে একটা গ্রামে আসিয়া উপস্থিত হইলাম। এখানে পাড়টা ঢালু ও বিস্তৃত হইয়া জলে মিশিয়াছিল। ডিঙি জোর করিয়া ধাক্কা দিয়া সংকীর্ণ জলে তুলিয়া দিয়া আমরা দুজনে হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। বাবু কহিলেন, হাত পা একটু খেলানো চাই, নামা দরকার। অতএব ইন্দ্র তাহাকে কাঁধে করিয়া নামাইয়া আনিল। তিনি জ্যোৎস্নার আলোকে গঙ্গার শুভ্র সৈকতে পদচারণা করিতে লাগিলেন। আমরা দুজনে তাহার ক্ষুধা শান্তির উদ্দেশ্যে গ্রামের ভেতরে যাত্রা করিলাম। যদিচ বুঝিয়াছিলাম এত রাত্রে এই দরিদ্র ক্ষুদ্র পল্লীতে আহার্য সংগ্রহ করা সহজ ব্যাপার নয়, তথাপি চেষ্টা না করিয়াও তো নিস্তার ছিল না। অথচ তার একাকী থাকিতেও ইচ্ছা নাই। সেই ইচ্ছা প্রকাশ করিতেই ইন্দ্র তৎক্ষণাৎ আহ্বান করিয়া কহিল, চলো না নতুন দা, একলা তোমার ভয় করবে, আমাদের সঙ্গে একটু বেরিয়ে আসবে। এখানে চোর টোর নেই, ডিঙি কেউ নেবে না, চলো। নতুন দা মুখখানা বিকৃত করিয়া বলিলেন, ভয়? আমরা দর্জি পাড়ার ছেলে, জমকে ভয় করি নিয়ে তা জানিস, কিন্তু তা বলে ছোট লোকদের ডার্টি পাড়ার মধ্যেও আমরা যাইনি। বেটাদের গায়ের গন্ধ নাকে গেলেও আমাদের ব্যামো হয়। অথচ তাহার মনোগত অভিপ্রায় আমি তাহার পাহারায় নিযুক্ত থাকি এবং তামাক সাজি। কিন্তু আমি তার ব্যবহারে মনে মনে এত বিরক্ত হইয়াছিলাম যে ইন্দ্র আভাস দিলেও আমি কিছুতেই একাকী এই লোকটার সংসর্গে থাকিতে রাজি হইলাম না। ইন্দ্র সঙ্গেই প্রস্থান করিলাম। দর্জিপাড়ার বাবু হাততালি দিয়া গান ধরিয়া দিলেন, ঠুন ঠুন পেয়ালা। আমরা অনেক দূর পর্যন্ত তাহার সেই মেইলি নাকি সুরে সঙ্গীত চর্চা শুনিতে শুনিতে গেলাম। ঠন ঠন পেয়ালা। ইন্দ্র নিজেও তাহার ভ্রাতার ব্যবহারে মনে মনে অতিশয় লজ্জিত ও ক্ষুব্ধ হইয়াছিল। ধীরে ধীরে কহিল,
এরা কলকাতার লোক কিনা, জল হাওয়া আমাদের মতো সহ্য করতে পারে না, বুঝলি না শ্রীকান্ত? আমি বলিলাম, হুঁ। ইন্দ্র তখন তাহার অসাধারণ বিদ্যা বুদ্ধির পরিচয় বোধ করি আমার শ্রদ্ধা আকর্ষণ করিবার জন্যই দিতে দিতে চলিল। তিনি অচিরেই বিয়ে পাশ করিয়া ডেপুটি হইবেন কথা প্রসঙ্গে তাহাও কহিল। যাই হোক, এতদিন পরে এখন তিনি কোথাকার ডেপুটি কিংবা আদৌ সে কাজ পাইয়াছেন কিনা সে সংবাদ জানি না, কিন্তু মনে হয় যেন পাইয়াছেন, না হইলে বাঙালি ডেপুটির মাঝে মাঝে এত সুখ্যাতি শুনিতে পাই কি করিয়া। তখন তাহার প্রথম যৌবন, শুনি জীবনের এই সময়টায় নাকি হৃদয়ের প্রশস্ততা সমবেদনার ব্যাপকতা যেমন বৃদ্ধি পায় এমন আর কোনো কালে নয়। অথচ ঘণ্টা কয়েকের সংসর্গেই যে নমুনা তিনি দেখাইয়াছিলেন, এতকালের ব্যবধানেও তাহা ভুলিতে পারা গেল না। তবে ভাগ্যে এমন সব নমুনা কদাচিৎ চোখে পড়ে, না হইলে বহু পূর্বেই সংসারটা রীতিমতন একটা পুলিশ থানায় পরিণত হইয়া যাইত। কিন্তু যাক সে কথা, ভগবানও যে তাহার ওপর ক্রুদ্ধ হইয়াছিলেন সে খবরটা পাঠককে দেওয়া আবশ্যক। এ অঞ্চলে পথ ঘাট দোকানপত্র সমস্তই ইন্দ্রর জানা ছিল। সে গিয়া মুদির দোকানে উপস্থিত হইল, কিন্তু দোকান বন্ধ এবং দোকানি শীতের ভয়ে দরজা জানলা রুদ্ধ করিয়া গভীর নিদ্রায় মগ্ন। এই গভীরতা যে কিরূপ অতল স্পর্শী সে কথা যাহার জানা নাই তাহাকে লিখিয়া বুঝানো যায় না। ইহারও অম্ল রোগী নিষ্কর্মা জমিদারও নয়, বহু ভারাক্রান্ত কন্যাদায়গ্রস্ত বাঙালি গৃহস্থও নয়। সুতরাং ঘুমাইতে জানে। দিনের বেলা খাটিয়া খুটিয়া রাত্রিতে একবার চারপাই আশ্রয় করিলে ঘরে আগুন না দিয়া শুধুমাত্র চেঁচামেচি ও দৌড় নাড়ানাড়ি করিয়া জাগাইয়া দিব, এমন প্রতিজ্ঞা যদি স্বয়ং সত্যবাদী অর্জুন জয়দ্রথ বদের পরিবর্তে করিয়া বসিতেন, তবে তাহাকেও মিথ্যা প্রতিজ্ঞা পাপে দগ্ধ হইয়া মরিতে হইত। তাহা শপথ করিয়া ভুলিতে পারা যায়। তখন উভয়ে বাহিরে দাঁড়াইয়া তারস্বরে চিৎকার করিয়া এবং যত প্রকার ফন্দি মানুষের মাথায় আসিতে পারে তাহার সবগুলি একে একে চেষ্টা করিয়া আধ ঘণ্টা পরে রিক্ত হস্তে ফিরিয়া আসিলাম। কিন্তু ঘাট যে জনশূন্য, জ্যোৎস্নালোকে যতদূর দৃষ্টি চলে ততদূরই যে শূন্য। দর্জি পাড়ার চিহ্ন মাত্র কোথাও নাই। ডিঙি যেমন ছিল তেমনই রইয়াছে। ইনি গেলেন কোথায়? দুজনে প্রাণপণে চিৎকার করিলাম, নতুনদা, ও নতুনদা! কিন্তু কোথায় কে? ব্যাকুল আহান শুধু বাম ও দক্ষিণের সুউচ্চ পাড়ে ধাক্কা খাইয়া অস্পষ্ট হইয়া বারংবার ফিরিয়া আসিল। এ অঞ্চলে মাঝে মাঝে শীতকালে বাঘের জনশ্রুতিও শোনা যাইত। গৃহস্থ কৃষকেরা দলবদ্ধ উড়ারের জ্বালার সময়ে সময়ে ব্যতিব্যস্ত হইয়া উঠিত। সহসা ইন্দ্র সেই কথাই বলিয়া বসিল। বাঘে নিলে না তো রে? ভয়ে সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। সে কি কথা? ইতিপূর্বে তাহার নিরতিশয় অভদ্র ব্যবহারে আমি অত্যন্ত কুপিত হইয়া উঠিয়াছিলাম সত্য, কিন্তু এত বড় অভিশাপ তো দিই নাই। সহসা উভয়েরই চোখে পড়িল কিছু দূরে বাড়ির ওপরে কি একটা বস্তু চাঁদের আলোয় চকচক করিতেছে। কাছে গিয়া দেখি তাঁরই সেই বহুমূল্য পাম্প সুর এক পাটি। ইন্দ্র সেই ভিজা বালির ওপরেই একেবারে শুইয়া পড়িল। শ্রীকান্ত রে, আমার মাসিমাও এসেছেন যে, আমি আর বাড়ি ফিরে যাব না। তখন ধীরে ধীরে সমস্ত বিষয়টাই পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল। আমরা যখন মুদির দোকানে দাঁড়াইয়া তাহাকে জাগ্রত করিবার ব্যর্থ প্রয়াস পাইতেছিলাম, তখন এই দিকের কুকুরগুলাও যে সমবেত আর্ত চিৎকারে আমাদিগকে এই দুর্ঘটনার সংবাদটাই গোচর করিবার ব্যর্থ প্রয়াস পাইতেছিল, তাহা জলের মতো চোখে পড়িল। তখনও দূরে তাহাদের ডাক শোনা যাইতেছিল। সুতরাং আর সংশয় মাত্র রইল না যে নেকড়েগুলো তাহাকে টানিয়া লইয়া গিয়া সেখানে ভোজন করিতেছে। তাহারই আশেপাশে দাঁড়াইয়া সেগুলো এখনো চেঁচাইয়া মরিতেছে। অকস্মাৎ ইন্দ্র সোজা উঠিয়া দাঁড়াইয়া কহিল, আমি যাব। আমি সভয়ে তার হাত চাপিয়া ধরিলাম।
ডিঙিতে ফিরিয়া গিয়া লগিটা তুলিয়া লইয়া কাঁধে ফেলিল, একটা বড় ছুরি পকেট হইতে বাহির করিয়া বাঁ হাতে লইয়া কহিল, তুই থাক শ্রীকান্ত, আমি না এলে ফিরে গিয়ে বাড়িতে খবর দিস, আমি চললুম। তাহার মুখ অত্যন্ত পাণ্ডুর, কিন্তু চোখ দুটো জ্বলিতে লাগিল। তাহাকে আমি চিনিয়াছিলাম। এ তাহার নিরর্থক শূন্য আস্ফালন নয় যে হাত ধরিয়া দুটো ভয়ের কথা বলিলেই মিথ্যা দম্ভ মিথ্যায় মিলাইয়া যাইবে। আমি নিশ্চয় জানিতাম কোনো মতেই তাহাকে নিরস্ত করা যাইবে না, সে যাইবেই। ভয়ের সহিত যে চির অপরিচিত, তাহাকে আমি বা কেমন করিয়া কি বলিয়া বাধা দিব? যখন সে নিতান্তই চলিয়া যায়, তখন আর থাকিতে পারিলাম না। আমিও যাহা হোক হাতে করিয়া অনুসরণ করিতে উদ্যত হইলাম। এইবার ইন্দ্র মুখ ফিরাইয়া আমার একটা হাত ধরিয়া ফেলিল, বলিল, তুই খেপেছিস শ্রীকান্ত, তোর দোষ কি? তুই কেন যাবি? তাহার কণ্ঠস্বর শুনিয়া এক মুহূর্তেই আমার চোখে জল আসিয়া পড়িল। কোনো মতে গোপন করিয়া বলিলাম, তোমারই বা দোষ কি ইন্দ্র? তুমি বা কেন যাবে? প্রত্যুত্তর ইন্দ্র আমার হাতের বাঁশটা টানিয়া লইয়া নৌকায় ছুঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল, আমারও দোষ নেই ভাই, আমিও নতুন দাকে আনতে চাইনি, কিন্তু একলা ফিরে যেতে পারবো না, আমাকে যেতেই হবে। কিন্তু আমারও তো যাওয়া চাই, কারণ পূর্বেই একবার বলিয়াছি আমি নিজেও নিতান্ত ভীরু ছিলাম না। অতএব বাঁশটা পুনরায় সংগ্রহ করিয়া লইয়া দাঁড়াইলাম এবং আর বাগ বিতণ্ডা না করিয়া উভয়ই ধীরে ধীরে অগ্রসর হইলাম। ইন্দ্র কহিল, বালির উপর দৌড়ানো যায় না, খবরদার, সে চেষ্টা করিস নে, জলে গিয়ে পড়বি। সম্মুখে একটা বালির ঢিপি ছিল, সেইটা অতিক্রম করিয়াই দেখা গেল অনেক দূরে জলের ধার ঘেঁষিয়া দাঁড়াইয়া ৫-৭টা কুকুর চিৎকার করিতেছে। যতদূর দেখা গেল একপাল কুকুর ছাড়া বাঘ তো দূরের কথা, একটা শৃগালও নাই। সন্তর্পণে আরো কতকটা অগ্রসর হইতেই মনে হইল তাহারা কি একটা কালোপানা বস্তু জলে ফেলিয়া পাহারা দিয়া আছে। ইন্দ্র চিৎকার করিয়া ডাকিল, নতুন দা, নতুন দা! এক গলা জলে দাঁড়াইয়া অব্যক্ত স্বরে কাঁদিয়া উঠিলেন, এই যে আমি। দুজনে প্রাণপণে ছুটিয়া গেলাম। কুকুরগুলা সরিয়া দাঁড়াইল এবং ইন্দ্র ঝাঁপাইয়া পড়িয়া আকণ্ঠ নিমজ্জিত মূর্ছিত প্রায় তাহার দর্জিপাড়ার মাস্তুত ভাইকে টানিয়া তীরে তুলিল। তখনও তাহার একটা পায়ে বহুমূল্য পামসু, গায়ে ওভারকোট, হাতে দস্তানা, গলায় গলাবন্ধ এবং মাথায় টুপি, ভিজিয়া ফুলিয়া ঢোল হইয়া উঠিয়াছে। আমরা গেলে সেই যে তিনি হাততালি দিয়া ঠুন ঠুন পেয়ালা ধরিয়াছিলেন, খুব সম্ভব সেই সঙ্গীত চর্চাতেই আকৃষ্ট হইয়া গ্রামের কুকুরগুলো দল বাঁধিয়া উপস্থিত হইয়াছিল এবং এই অভূতপূর্ব গীত এবং অদৃষ্টপূর্ব পোশাকের ছটায় বিভ্রান্ত হইয়া এই মহামান্য ব্যক্তিটিকে তাড়া করিয়াছিল। এতটা আসিয়াও আত্মরক্ষার কোনো উপায় খুঁজিয়া না পাইয়া অবশেষে তিনি জলে ঝাঁপ দিয়া পড়িয়াছিলেন এবং এই দুর্দান্ত শীতের রাত্রে তুষার শীতল জলে আখণ্ড মগ্ন থাকিয়া এই অর্ধ ঘণ্টা কাল ব্যাপিয়া পূর্বকৃত পাপের প্রায়শ্চিত্ত করিতেছিলেন। কিন্তু প্রায়শ্চিত্তের ঘোর কাটাইয়া তাহাকে চাঙ্গা করিয়া তুলিতেও সে রাত্রে আমাদিওকে কম মেহনত করিতে হয় নাই। কিন্তু সবচেয়ে আশ্চর্য এই যে বাবু ডাঙায় উঠিয়াই প্রথম কথা কহিলেন, আমার এক পাটি পাও। সেটা ওখানে পড়িয়া আছে। সংবাদ দিতেই তিনি সমস্ত দুঃখ ক্লেশ বিস্মৃত হইয়া তাহা অবিলম্বে হস্তগত করিবার জন্য সোজা খাড়া হইয়া উঠিলেন। তারপরে কোটের জন্য, গলাবন্ধের জন্য, মোজার জন্য, দস্তানার জন্য একে একে পুনঃ পুনঃ শোক প্রকাশ করিতে লাগিলেন এবং সে রাত্রে যতক্ষণ পর্যন্ত না ফিরিয়া গিয়া নিজেদের ঘাটে পৌঁছিতে পারিলাম, ততক্ষণ পর্যন্ত কেবল এই বলিয়া আমাদের তিরস্কার করিতে লাগিলেন, কেন আমরা নির্বোধের মতো সেসব তাহার গা হইতে তাড়াতাড়ি খুলিতে গিয়াছিলাম। না খুলিলে তো ধুলাবালি লাগিয়া এমন করিয়া মাটি হইতে পারিত না। আমরা খোট্টার দেশের লোক, আমরা চাষার সামিল, আমরা এসব কখনো চোখে দেখি নাই। এই সমস্ত অবিশ্রান্ত বকিতে বকিতে গেলেন।
যে দেহটাতে ইতিপূর্বে একটি ফোঁটা জল লাগাইতেও তিনি ভয়ে সাড়া হইতেছিলেন, জামা কাপড়ের শোকে সে দেহটাকেও তিনি বিস্মৃত হইলেন। উপলক্ষ যে আসল বস্তুকেও কেমন করিয়া বহু গুণে অতিক্রম করিয়া যায়, তাহা এই সব লোকের সংসর্গে না আসিলে এমন করিয়া চোখে পড়ে না। রাত্রি 2টার পর আমাদের ডিঙি আসিয়া ঘাটে ভিড়িল। আমার যে র্যাপারখানির বিকট গন্ধে কলিকাতার বাবু ইতিপূর্বে মূর্ছিত হইতেছিলেন, সেইখানি গায়ে দিয়া তাহারই অবিশ্রাম নিন্দা করিতে করিতে পা মুছিতেও ঘৃণা হয়, তাহা পুনঃপুন শুনাইতে শুনাইতে ইন্দ্রর খানি পরিধান করিয়া তিনি সে যাত্রা আত্মরক্ষা করিয়া বাটি গেলেন। যাই হোক, তিনি যে দয়া করিয়া ব্যাঘ্র কবলিত না হইয়া সশরীরে প্রত্যাবর্তন করিয়াছিলেন, তাহার এই অনুগ্রহের আনন্দেই আমরা পরিপূর্ণ হইয়া গিয়াছিলাম। এত উপদ্রব অত্যাচার হাসি মুখে সহ্য করিয়া আজ নৌকো চড়ার পরিসমাপ্তি করিয়া এই দুর্জয় শীতের রাত্রে কোঁচার খুঁট মাত্র অবলম্বন করিয়া কাঁপিতে কাঁপিতে বাটি ফিরিয়া গেলাম। খিচুড়ি খেতে আমার ভালোই লাগে, কিন্তু খিচুড়ি জাতের জিনিস একদম পছন্দ করি না আমি। যেমন আলু বকরা, সেটা আলুও নয়, দাম না দিয়ে বকরাও তাতে পাওয়া যায় না। ওদিকে রাঁধতে গেলে বিস্তর বখেরা, চিনি চাই, কিশমিশ চাই, এ চাই, ও চাই, আর কাঁচা খেলে বোখার হওয়ার সম্ভাবনা প্রচুর। কিংবা ধরো কাঠবিড়ালি, সে কাঠ নয় যে তাকে দিয়ে রান্না হবে, আবার বেড়ালিও নয় যে ভাড়ার ঘরের ইঁদুরকে একটু শায়েস্তা রাখবে। সেই জন্যই মোটর সাইকেল দেখলেই আমার কেমন খটকা লাগে। মোটরের তলায় চাপা পড়া যায়, আর সাইকেল চাপা দেওয়া যায়, কিন্তু যা এও নয় ও নয়, তা যে কখন কি করে বসবে সে সম্বন্ধে আমার মনে একটা গভীর দুশ্চিন্তা আছে। তাই মোটর সাইকেলের কাছ থেকে সব সময় আমি দূরে থাকতে চেষ্টা করি। কিন্তু ভূমিকা বাদ দিয়ে কাহিনীটা বলি এইবার। তোমরা আমার পিস্তুত ভাই ফুচুদাকে দেখনি? অমন ভয়ঙ্কর লোক যে সংসারে একজনের বেশি জন্মায় না, পৃথিবীর পক্ষে একটা বাঁচোয়া বলতে হয় সেটাকে। বছর 3 এক নাগারে ম্যালেরিয়া ভুগে ফুচুদার পিলেটা হয়ে উঠেছিল জয় ঢাকের মতো। চুলগুলো দেখলে মনে হয় ঠিক ব্রহ্মতালু বরাবর কেউ একখানা মুড়ো ঝাঁটা বসিয়ে রেখেছে। মিক্সচার আর কুইনিন খেয়ে খেয়ে ফুচুদার পেটের মধ্যে যখন দস্তুর মতো একটা ডিসপেন্সারি তৈরি হয়ে গেল, তখন একদিন 104 জ্বর গায়ে নিয়েই ফুচুদা দুত্তর ম্যালেরিয়ার নিকুচি করেছে বলে লাফিয়ে উঠলেন। তারপর সোজা ভাড়ারে গিয়ে কড়মড় করে খানিক ছোলা চিবিয়ে খেয়ে উঠোনে নেমে ডন দিতে শুরু করলেন। ওগো, আমার ফুচু যে পাগল হয়ে গেল বলে কান্না জুড়লেন পিসিমা। কিন্তু সে কান্নায় ফুচুদার হৃদয় আর গলল না। ব্যারামবীর ফুচুদা ব্যায়ামবীর হওয়ার জন্য আদা নুন খেয়ে লেগে গেলেন। বললে বিশ্বাস করবেন না, ম্যালেরিয়া তাড়িয়ে তবে তিনি থামলেন। শুধু তাড়ালেন তাই নয়, চেহারাখানা যা বাগালেন সে 10 জনকে ডেকে দেখাবার মতো। তখন শুরু হলো আমার ওপর দিন রাত উপদেশ বর্ষণ। কি ছাগলের মতো দিন রাত পালা জ্বরে ভুগছিস পেলা? ছ্যা ছ্যা। ছাগলে বুঝি খুব পালা জ্বরে ভোগে ফুচুদা? আমি জানতে চাইলাম। তোর সঙ্গে কথা বলাই ধাসটাম। বিরক্তিতে ফুচুদার নাক কুচকুলেন। শোন পেলা, যদি রোজ সকালে 300 ডন আর 300 বৈঠক দিতে পারিস, তোর পালা জ্বর পালাতে পথ পাবে না। 300 ডন আর 300 বৈঠক শুনেই আমার দম আটকে এলো। পালা জ্বর পালাবার আগেই যে তবে আমাকে পালাতে হবে ফুচুদা, মানে আমার দেহ ছেড়ে
চম্পট দিতে হবে আত্মারামকে। পুচুদা আর কিচ্ছু বললেন না, দুমদাম করে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। আমিও স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম। 300 ডন আর 300 বৈঠক, তার চেয়ে 300 বছর জ্বরে ভোগা ভালো। কিন্তু ফুচুদা আমায় ছাড়লেন না। রবিবারের সকালে অঙ্ক নিয়ে বসেছি, এমন সময় দোরগড়ায় ভটভট করে একটা সন্দেহজনক আওয়াজ পাওয়া গেল। আঁতকে লাফিয়ে উঠতেই দেখি মোটর বাইকই বটে, আর তার ওপর ফুচুদা বসে আছে চেঙ্গিস খাঁর ভঙ্গিতে। চেঙ্গিস খাঁকে আমি দেখিনি, কিন্তু ফুচুদার মুখের চেহারা দেখেই মনে হলো চেঙ্গিস খাঁ নিশ্চয়ই এই ভঙ্গিতে ঘোড়ায় চাপতেন। ফুচুদা বললেন, পেলা চলে আয়। আমি বললাম, কোথায়? নতুন বাইক কিনেছি, তোকে একটা রাইড দেব। আমার বুকটা ধড়ফড় করে উঠল। সব হয় বললাম, অঙ্কটা মিলছে না ফুচুদা, আজ থাক। ফুচুদা ভ্রুকুটি করলে, জ্বরে ভুগে ভুগে আর ঘরে বসে বসে থেকে তোর মগজে মরচে পড়ে গেছে, অঙ্ক মিলবে কোত্থেকে? দরকার হলো ফ্রেশ এয়ার। চল তোকে হাওয়া খাইয়ে আনি। হাওয়া খেতে আমার একদম ইচ্ছে করছে না, আমি জানালাম। তোর ইচ্ছে করুক আর না করুক, তাতে আর কি আসে যায়? ভারী আমার ওস্তাদ এসেছে। আমি আরও কি বলতে যাচ্ছিলাম, কিন্তু সুযোগ আর পেলাম না। তার আগেই ফুচুদার পালোয়ানি হাত আমাকে এক হ্যাঁচকা টানে মোটর সাইকেলে তুলে ফেললো। আমি বললাম, গেলাম গেলাম। ফুচুদা বললেন, এখনো যাসনি, এইবার চললি। সঙ্গে সঙ্গেই ভট ভট করে মোটর সাইকেলের আওয়াজ উঠল। আমি আর্তনাদ করে উঠলাম, পড়ে যাব তো। যাস তো যাবি, জ্বরে না মরে অন্যভাবে মরলে এমন কিছু লোকসান হবে না। আমি প্রাণপণে ফুচুদার কোমর চাপটে ধরলাম। ডায়মন্ড হারবার রোড দিয়ে মোটর বাইক ছুটল। চোখ বুজে দুর্গা নাম জপ করে চলেছি আমি। হু হু করে হাওয়া বইছে কানের পাশ দিয়ে। মনে হচ্ছে এক্ষুনি আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, আর ছিটকে যদি একবার পড়ি তাহলে আর চ্যা ফ্যাঁ করতে হবে না, একেবারেই ঠান্ডা। ফুচুদা আমার দিকে ঘাড় ফেরালেন। কেমন লাগছে পেলা? গ্র্যান্ড না? আমি চোখ মেলে বললাম, গ্র্যান্ডে বটে, তবে শেষ পর্যন্ত গ্রাউন্ডে গড়াগড়ি না খায়। ফুচুদা চোটে কি বলতে যাচ্ছিলেন, তার আগেই সামাল সামাল বলে রব উঠল। একটুর জন্য ধাক্কা লাগলো না একটা মোষের গাড়ির সঙ্গে। আমি চেঁচিয়ে উঠলাম, ফুচুদা! ফুচুদা রুখে বললেন, হয়েছে কি? অমন করে ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠলি কেন কানের কাছে? এক্ষুনি যে অ্যাক্সিডেন্ট হতো বই যেত। ট্রেনে অ্যাক্সিডেন্ট হয় না, এরোপ্লেন ক্র্যাশ করে না, মোটর উল্টে যায় না, আর মোটর বাইক অ্যাক্সিডেন্ট করতে পারবে না? ভেবেছিস কি তুই? এমন সময় গেল গেল রব উঠল আবার। তাকিয়ে দেখি সর্বনাশ, দৈত্যের মতো একটা বোঝাই লরি প্রায় আমাদের কাঁধের উপর এসে পড়েছে। আমি আতঙ্কে একটা হা করলাম, কিন্তু মুখ দিয়ে আওয়াজ আর বেরোলো না। কি মন্ত্রে লরি ড্রাইভার গাড়িটাকে পাশ কাটিয়ে নিলে সে আমি আজও জানি না। দুহাত এগিয়েই সে ঘস করে ব্রেক কষল, তারপর লাফিয়ে নেমে ফুচুদাকে জিজ্ঞেস করলো, ই কা হ্যায়? ফুচুদা বললে, মোটর বাইক হ্যায়। ড্রাইভার কি বলতে গেল তার আগেই 25 মাইল বেগে আমাদের মোটর বাইক ছুট লাগালো। আমার কানের পাশ দিয়ে বো করে বেরিয়ে গেল এক টুকরো ইট। লরি ড্রাইভার ঢিল ছুটছে, খানিক চুপচাপ। প্রাণের আশা ছেড়ে দিয়েছি। দুটো ফাড়া কাটলো, তিনেরটা কাটলে হয়। রাস্তার ধারের গাছগুলো সন সন শব্দে ছিটকে যেতে লাগলো পিছনে। ফুচুদা বললে, বড় রাস্তায় একটা রিস্ক আছে দেখছি। না রে পেলা। শটটা এবার নরম ঠেকল। ফুচুদার কঠিন হৃদয় যেন কোমল হয়ে উঠছে একটু একটু করে।
বললাম, রিস্ক আর বিশেষ কি, প্রাণটুকু চলে যেতে পারে, এই যা। ফুচুদা টেরে উঠলেন, গেলেই বা, তোর প্রাণের আবার দাম কি? ও তো পুঁটি মাছের প্রাণ, মরুকে বাজে বকাসনি আমাকে। চল, বড় রাস্তা ছেড়ে মাঠের রাস্তায় নামা যাক। চারিদিকে মুক্ত প্রকৃতি, লরি ফরির হাঙ্গামা নেই, বেশ আরামে যাওয়া যাবে। সেটা মন্দ কথা নয়, আমি খানিকটা আশ্বাস পেলাম। আরও খানিক এগোতেই ডান দিকে মাঠের ভেতর একটা গরুর গাড়ির রাস্তা পাওয়া গেল। সেই রাস্তায় ফুচুদা মোটর বাইক নামালেন। কিন্তু গরুর গাড়ির পথ, তার সঙ্গে চালাকি নয়। মনে হলো যেন রিলিফ ম্যাপের ওপর দিয়ে চলছি। একবার ধপ করে পড়ছি প্রশান্ত মহাসাগরে, আর একবার ঠেলে উঠছি এভারেস্টের কাঁধের ওপর। কত বছর ধরে একটানা লাঙল ঠেললে অমন কায়দার একখানা রাস্তা তৈরি করা যায়, একমাত্র করুণাময় পরমেশ্বরই তার খবর দিতে পারে। ফুচুদা, কোমর যে গেল। কোমর যাবে কি রে? কেমন এক্সারসাইজ হচ্ছে বল দেখি। কি গ্র্যান্ড ঝাঁকুনি লাগছে, পেটের পিলে নড়ে গেল যে। ফুচুদা বললেন, নড়বেই তো, পিলেই তো নড়ানো চাই, বুঝলি? তোর এই বাসক পাতার রসের চাইতে এই ওষুধ অনেক বেশি জড়ালো। 3 দিন এই রাস্তায় আমার বাইকে চেপে আসবি, দেখবি পালা জ্বর, কালা জ্বর, সর্দি জ্বর, ডেঙ্গু জ্বর। কিন্তু জ্বরের তালিকাটা শেষ হওয়ার আগেই বাইক ছেড়ে আমি প্রায় 2.5 হাত শূন্যে ছিটকে উঠলাম, এবং ফুচুদাও। মোটর সাইকেলটা প্রায় 1.5 হাত উঁচু থেকে একটা গর্তের মধ্যে লাফিয়ে পড়ল। এক রাশ পাক ছিটকে এলো চোখে মুখে। ফুচুদা, মার যে আরো ভয়াবহ! আমি চেঁচিয়ে উঠলাম। একাত্তু লাগে বটে, ফুচুদাও স্বীকার করলেন। কিন্তু মোটর সাইকেল চড়া কি সোজা কাজ রে? খাটনি আছে বই কি। তবে ভাবিসনি, আস্তে আস্তে সইয়ে নেব এখন। কিন্তু সইয়ে নেবার আগে যদি মাঠ সই হতে হয়, হয়তো হবে। ফুচুদা দাঁত খিচকলেন, তুই বড্ড বক। কিন্তু বক পর্যন্ত বলেই টক করে বকুনি বন্ধ করলেন ফুচুদা। ঘাবড়ে গিয়ে বললেন, পা তল পেলা, এক্ষুনি। পা তুলবো? কোথায় তুলবো? ফুচুদা তাড়া দিলেন, তা আমি কি জানি? কাঁধের উপর, মাথার উপর, তাল গাছের উপর, যেখানে খুশি। দেখছিস নে, তেরে আসছে। কে? জিজ্ঞেস করতেই দেখতে পেলাম খ্যাক খ্যাক করে বিতিকিচ্ছি আওয়াজ তুলে তীর বেগে আমাদেরই দিকে ছুটে আসছে একটা খেকি কুত্তা। 2 চোখে তার জিহাংসা। আমি পা তুলে ফেললাম একেবারে ফুচুদার কাঁধের উপর। ফুচুদাও হ্যান্ডেলে পা তুলে আমায় বললেন, তাড়া পেলা, কুকুর তাড়া। কি করে তাড়াবো? ঢিল মার। কোথায় পাবো ঢিল? তাও তো বটে। ফুচুদা বললেন, তবে মিষ্টি কথায় ভোলা, বাড়ি যেতে বলে দে। আহ, বল না একটা ছড়া টরা। ছড়া টরা? আমি চেঁচিয়ে উঠলাম। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম। শুনে কি হলো বলা যায় না। কুকুরটা থমকে গেল, আরেকবার খ্যাক করে ডাক দিয়েই উল্টো মুখে ছুটে চলে গেল। ফুচুদা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, বাঁচা গেল এ যাত্রা, পালালো। আমি বললাম, পালাবে কেন? মাঠের ভেতরে হাট্টিমাটিম টিমের ডিম খুঁজতে গেছে বোধ হয়। বুঝতে পেরেছে তোমার পায়ের চেয়ে সেটা বেশি সুখ্যাত হবে। ফুচুদা রেগে বললেন, পাকামি করিসনি। আমার পা তোদের মতো বাজে পা নয়। কিন্তু কি মনে করে তুই এখনো গুরুজনের কাঁধে ঠ্যাং ছড়িয়ে রেখেছিস শুনি? পা নামিয়ে নিয়ে আমি বললাম, ওহো, মনে ছিল না। বাড়ি ফিরে গুনে গুনে 100 প্রণাম করব তোমাকে। বোধহয় 100 প্রণামের নাম শুনে মাঠে গরুগুলো ভক্তিতে মাথা নিচু করলো। হঠাৎ দেখা গেল এক পাল গরু আমাদের দিকেই আসছে। মাথা নিচু দেখে আশ্বাস পাওয়া গেল না, কারণ নত মস্তকের ওপর উঁচিয়ে আছে বড় বড় শিং। ফুচুদা বলল, এই সেরেছে, গরু আসছে যে। আমি বললাম, শুধু গরু নয়, মোষও আসছে ওদিক থেকে।
প্রায় 7-8টা মোষ কোথায় ডোবার মধ্যে বসেছিল। মোটর বাইকের আওয়াজ শুনে ছুটে আলাপ করতে আসছে আমাদের সঙ্গে। তাদের শিংয়ের দিকে তাকালেই বোঝা যায় কেন শাস্ত্রে তাদের বলা হয়েছে জমের বাহন। ফুচুদা, এইবার গেছি, গুতিয়ে যে স্যান্ডউইচ বানিয়ে দেবে। খটাং করে ব্রেক কষলেন ফুচুদা। বললেন, আর সময় নেই পেলা, চৌচাট ছুট দে, দেখছিস না এসে পড়ল। জয় মা কালী। রাস্তার ওপর সাইকেল ফেলে আমরা ছুট লাগালাম। সামনেই একটা উঁচু ঢিবি, তার উপর উঠে নিচের দিকে লাফ দিতেই দুজনে জড়াজড়ি করে একটা পচা ডোবার মধ্যে গিয়ে পড়লেন। ফুচুদা বললেন, ডোবাই সই, এর ভেতরেই নাক ডুবিয়ে বসে থাকে এখন। কি বিচ্ছিরি গন্ধ জলে। আমি থু থু করে খানিকটা পেকো জল ফেলে দিলাম। ফুচুদা ফ্যাচ করে উঠল। গন্ধ তো কি হয়েছে, ডোবার জলে কি এসেন্সের সুবাস থাকে নাকি? আর কি মশা তো থাকবে, মশার বদলে কি শশা ফলবে? কচকচ করে খাবি। গায়ের ওপর ব্যাং লাফাচ্ছে যে, নইলে যে মোষ লাফাতো সেটা বুঝছি বড্ড আরামের হতো। নে চুপ করে থাক, একদম স্পিকটি নট। দুম করে বন্দুকের মতো আওয়াজ উঠল। ফুচুদা বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলে বললেন, টায়ার গেল একটা। তা গেল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। তাকিয়ে দেখি ফুচুদার ঠিক মাথার উপরে বসে একটা সোনা ব্যাঙ ড্যাব ড্যাবে চোখে আমার দিকে তাকিয়ে আছে। দু ঘন্টা পরে যখন উঠে এলাম তখন সাইকেলটা আর চেনা যায় না। স্পোকগুলো ভাঙা, টায়ার ফাটা, যেন অ্যাটম বোমায় বিধ্বস্ত হিরোশিমা। ফুচুদা বললেন, কি আর হবে, চল এটাকে ঠেলে নিয়ে যাই। আর আমি ঠেলি? অনেক ভুগিয়েছ, এবার তোমাকে আমি একটু ভোগাই। বললাম, মিথ্যে করেই বললাম। আমার পা মুচকে গেছে, এক পাও হাঁটতে পারবো না। তবে তুই সাইকেলে চেপে বস, আমি তোকে ঠেলে নিয়ে যাই। সারা গায়ে কাদা, নাকের ওপর এক রাশ শ্যাওলা। পালোয়ান ফুচুদা হেইয়ো করে সেই এবড়ো খেবড়ো মাঠের ভেতর দিয়ে আমাকে ঠেলে নিয়ে চললেন ভাঙা সাইকেল শুদ্ধ। আর এতক্ষণে সত্যি বলতে কি মোটর সাইকেল চড়াটা আমার একেবারে মন্দ লাগলো না।